চ্যাপ্টার 278 ফ্রি। রাতের খাবারের পর ব্রেভহার্টস বারের বিলিয়ার্ড রুমে সাধারণ একটা কালো কোট আর গাঢ় রঙের টুপি পরা ক্লাইন মোরেত্তি হাতে সাউথভিলের বিয়ারের গ্লাস নিয়ে দরজার ছিটকিনিটা আটকে দিল। তারপর সে সোজা হেঁটে গেল কাসপার্স কালিনিনের দিকে, যে তখন টেবিলের উপর ঝুঁকে বল মারার চেষ্টা করছিল। ক্লাইন মুখে একটা হাসি ফুটিয়ে হ্যালো বলার আগেই কাসপার্স তার হাতের কাজ থামিয়ে সোজা হয়ে দাঁড়াল। তারপর এক পলক তাকাল ক্লাইনের দিকে। সে বলল, ম্যারিক এখানে নেই। তুমি যেমনটা চাইছ সেরকম আর কোনো জমায়েত হচ্ছে না। আমার কাছে এখন শুধু অস্ত্রশস্ত্র ছাড়া আর কিছুই নেই। আমি কি চাই সেটা সে খুব ভালো করেই জানে। ভাগ্য ভালো যে আজকে আমার উদ্দেশ্য একটু ভিন্ন। ক্লাইন ঠোঁটের কোণে একটু হাসি ফুটিয়ে বলল, আমি তো এখানে অস্ত্র কিনতেই এসেছি। ম্যারিক এখানে নেই। অবস্থা দেখে মনে হচ্ছে ওদের গোপন আস্তানা ফাঁস হয়ে গেছে আর শত্রুরা ওদের টার্গেট করেছে। ওরা হয়তো জায়গা বদল করার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে তো আমি মিস বডিগার্ডের সাথেও আর যোগাযোগ করতে পারব না। আর আমি এদিকে প্ল্যান করছিলাম ম্যারিকের জম্বিদের আমার সাহায্যকারী সাজিয়ে মিলেট কাটারকে বোকা বানাবো। ওরা খুব ভালো করে গোপন কথা লুকিয়ে রাখতে পারে। এরা বেশ বাধ্য, আর মৃত্যু নিয়ে ওদের কোনো ভয়ডরও নেই। অবশ্য ওদের এই বাধ্য থাকার শর্ত হল আজিকের তামার বাঁশির প্রভাবটুকু আটকে রাখা। কথা বলার ফাঁকে ক্লাইনের মাথার ভেতর দিয়ে এরকম একটার পর একটা চিন্তা বিদ্যুৎ বেগে খেলে গেল। কাসপার্স একটু অবাক হল। একটু সন্দেহের দৃষ্টিতে কিউ স্টিকটায় হেলান দিয়ে তার লালচে নাকে হাত ঘষতে ঘষতে সে বলল, তুমি ঠিক কি ধরনের অস্ত্র কিনতে চাইছ? আগের কেনা বুলেটগুলো কি এর মধ্যেই শেষ করে ফেলেছ? মনে হচ্ছে তুমি বেশ ভালোই প্র্যাকটিস করছ। না, আমি কুয়েলা ক্লাব থেকে কেনা বুলেট দিয়ে প্র্যাকটিস করেছি। ক্লাইন মনে মনে হাসল। সে মুখে বলল, আমি কিছু বিস্ফোরক কিনতে চাই, ওই যেগুলো খনির ভেতর খুব বেশি ব্যবহার করা হয়। তুমি ওগুলো দিয়ে কি করতে চাও? কাসপার্স হঠাৎ করেই একটু গম্ভীর আর কড়া গলায় জিজ্ঞেস করল, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, উল্টোপাল্টা কোনো কিছু করার চেষ্টাও করো না। আমি আমার কোনো কাস্টমারকে সিবেলাউস ইয়ার্ডের পুলিশের সাথে পাঙ্গা নিতে দেব না। অবশ্যই তুমি চাইলে আমার কাছ থেকে অস্ত্র না ও কিনতে পারো। ব্ল্যাক মার্কেটের একজন অস্ত্র ব্যবসায়ী হয়েও যে সে এতদিন পর্যন্ত বেঁচে পড়তে আছে, তার মানে দাঁড়ায় সে এই ব্যবসার নিয়মকানুনগুলো খুব কড়াভাবে মেনে চলে। অন্ততপক্ষে সে ওই সব মাথা খারাপ পাগলদের কাছে কখনো অস্ত্র বিক্রি করবে না। ক্লাইন অভ্যাসবশত একজন নাইট হকের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টা মূল্যায়ন করল আর একটু হাসল। সে বলল, আমার মনে হয় তুমি কোথাও একটু ভুল বুঝছ। আমি কোনো ব্যাংকের ভল্টের দরজা উড়াতে যাচ্ছি না, কিংবা কোনো চাঞ্চল্যকর খবরও তৈরি করার ইচ্ছে আমার নেই। আমি আসলে একটা পুরনো বিল্ডিং ভাঙার কাজে একজনকে সাহায্য করছি, যাতে পরবর্তীতে সেটা নতুন করে সাজানোটা একটু সহজ হয়। তাহলে সে একটা ঠিকঠাক কনস্ট্রাকশন কোম্পানিকে কাজটা দিল না কেন? কাসপার্স তার সন্দেহ তখনও দূর করতে পারল না। হা, ওটা আসলে একটা গোপন চেম্বার। সে চায় না এই ব্যাপারটা নিয়ে অন্য কেউ কিছু জানুক। ক্লাইন এবার কথার মোড় ঘুরিয়ে জিজ্ঞেস করল, তুমি কি নির্ভরযোগ্য কোনো বিস্ফোরক বিশেষজ্ঞকে চেনো? আমি এই ধরনের কাজে খুব একটা ভালো নই, আর আমার ভয় হচ্ছে যে পুরো বাড়িটাই না আবার ভেঙে পড়ে। যখন কাসপার্স দেখল যে ক্লাইন বাড়িটার অবস্থা যেন ঠিক থাকে, সে বিষয়ে বেশ মাথা ঘামাচ্ছে, তখন তার মনের সন্দেহ অনেকটাই দূর হয়ে গেল। সে যখন কি উত্তর দেওয়া যায় সেটা নিয়ে ভাবছিল, ঠিক তখনই ঘরের ভেতর একটা অদ্ভুত, প্রায় মায়াবী কণ্ঠস্বর বেজে উঠল। তার কোনো প্রয়োজন নেই। ক্লাইনের কাছে অনুভূতিটা খুব পরিচিত লাগল। সে খুব দ্রুত ঘুরে তাকাল আর দেখল যে ঘরের এক কোনায় একটা চেয়ারে মিস বডিগার্ড বসে আছে, আর ক্লাইন সেটা টেরই পায়নি। তার পরনে এখনও সেই কালো রঙের রাজকীয় গথিক ড্রেস আর তার সাথে মানানসই নরম একটা টুপি। তার চেহারাটা আগের মতোই ফ্যাকাসে, আর তার সোনালি চুল এবং স্নিগ্ধ মুখশ্রী একে অপরের সৌন্দর্য যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। শুভ সন্ধ্যা, ম্যাডাম। ক্লাইন সামান্য ঝুঁকে তাকে সম্মান জানাল। শুভ সন্ধ্যা, ম্যাম শারন। কাসপার্সও ঠিক একই কাজ করল। তাহলে তার নাম শারন। ক্লাইন একটু ভেবে নিয়ে তার কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগল। শারন নামের ওই ভদ্রমহিলা কাসপার্সের দিকে তাকিয়ে বলল, ম্যারিক আর কখনো এখানে ফিরে আসবে না। যদি তোমার তাকে কোনো কারণে প্রয়োজন হয়, তাহলে তৃতীয় পদ্ধতি ব্যবহার করে তাকে মেসেজ দিয়ে রেখো। জি ম্যাম শারন। জীবনে অনেক কিছু পার করে আসা কাসপার্সের মনে হল মিস বডিগার্ডকে ঘিরে একটা সহজাত ভয় কাজ করে। এই কথা শুনে ক্লাইন কথার মাঝখানেই বলে উঠল, যদি আমি বলতে চাইছি, যদি আমার কখনো ম্যারিকের সাহায্য দরকার হয়, তাহলে আমি কিভাবে তার সাথে যোগাযোগ করব? কাসপার্সের মাধ্যমে। শারন খুব সাধারণভাবেই উত্তরটা দিল। ঠিক আছে। ক্লাইন তার দুই হাত প্রসারিত করে বলল, ওহ হ্যাঁ, তুমি যে একটু আগে বললে কোনো বিস্ফোরক বিশেষজ্ঞের প্রয়োজন নেই, সেটা দিয়ে তুমি ঠিক কি বোঝাতে চেয়েছ? শারনের নীল চোখ দুটো এক চুলো নড়ল না। আমি নিজেই একজন বিশেষজ্ঞ। তুমি নিজে একজন? তুমি একজন বিস্ফোরক বিশেষজ্ঞ? 1 মিনিট দাঁড়াও, তুমি কি বিশেষ ক্ষমতাসম্পন্ন একজন বিয়ন্ডার নও? সম্ভবত সিকোয়েন্স 5-এর কেউ? তুমি কেন পার্ট টাইম বিস্ফোরক বিশেষজ্ঞ হতে গেলে? ক্লাইন একেবারে জমে গেল। মনে হলো তার মুখের ভাষা কেউ কেড়ে নিয়েছে। অবশেষে সে মিস বডিগার্ডকে বিশ্বাস করারই সিদ্ধান্ত নিল আর খুব সাবধানে বলল, আমি একটা জায়গায় যেতে চাইছি।
কথাটা শেষ করার আগেই সে কাসপার্সের দিকে তাকাল। তার এই তাকানোর মানে ছিল যে পরের আলোচনাটা এই সাধারণ মানুষটার সামনে করাটা ঠিক হবে না। সত্যি কথা বলতে, তার শারীরিক অবস্থার কারণে একজন ব্ল্যাক মার্কেটের অস্ত্র ব্যবসায়ীকে আসলে সাধারণ মানুষ হিসেবেই ধরা যায়। ক্লাইন মনে মনে কথাটুকু যোগ করল। শারন কাসপার্সের দিকে তাকিয়ে বলল, বিস্ফোরকগুলো তৈরি করো, 2 পাউন্ড ওজনের। সে দাম চুকিয়ে দেবে। জি ম্যাম শারন। কাসপার্স ক্লাইনের দিকে এক পলক তাকাল আর খুঁড়িয়ে খুঁড়িয়ে বিলিয়ার্ড রুম থেকে বেরিয়ে গেল। আর বেরোনোর সময় দরজাটা ভেজাতে সে ভুলল না। মিস বডিগার্ডকে তার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে ক্লাইনের মনে হল যেন কোনো ভূত তাকে দেখছে। সে তড়িঘড়ি করে নিজের কথাগুলো গুছিয়ে নিয়ে বলল, আমি ব্যারোনেট পাউন্ডের ঠিকানা খুঁজে পেয়েছিলাম আর মাঝরাতে তার সাথে দেখা করতে গিয়েছিলাম। র্যাফটার পাউন্ড তাকে যা যা বলেছিল তার সবটুকু খুলে বলার পর ক্লাইন পুরো ঘটনা থেকে কিছু সূত্র মেলাতে শুরু করল। আমার ধারণা সে অনেক কিছুতেই মিথ্যে কথা বলেছে, আর একটা ভাইকাউন্ট পরিবারকে এত সহজে বোকা বানানো মোটেও সম্ভব না। যদি একটা বাচ্চাও কোনো অস্বাভাবিক বিষয় খেয়াল করতে পারে, তাহলে রাজপরিবার আর চার্চের লোকেরা কেন কিছুই বুঝতে পারল না? র্যাফটার পাউন্ডের যখন অধঃপতন হল, তখন কিন্তু বাইরের অনেক লোক এবং অন্যান্য অভিজাত পরিবারের সদস্যদের সাথে মেলামেশা করার অনেক সুযোগ তার ছিল। সে যদি একটুখানি সাহস দেখাত, তাহলে খুব সহজেই সমস্যাটার সমাধান করে ফেলতে পারত। তাই আমার মনে হয় সে নিশ্চয়ই কোনো কিছু লুকাচ্ছিল, এমন কিছু যার সাথে ওই মাটির নিচের কাঠামোটার সম্পর্ক থাকার সম্ভাবনা খুব বেশি। তার মানসিক অবস্থা দেখে মনে হচ্ছে যে অশুভ আত্মাটা দীর্ঘ সময়ের জন্য ওখান থেকে বেরোতে পারবে না। তাই আমি কিছু বিস্ফোরক জোগাড় করে প্রবেশপথটা ধ্বংস করে দেওয়ার প্ল্যান করেছি, যাতে অন্য কেউ আর ভেতরে ঢুকতে না পারে। আমার শুধু ভয় হচ্ছে যে আমি না আবার ভুল করে অশুভ আত্মাটাকে মুক্ত করে দিই। মিস বডিগার্ড শারন ক্লাইনের অনুমানে পুরোপুরি সায় দিল না ঠিকই, তবে সে এটা নাকচও করে দিল না। ঠিক সেই মুহূর্তে ক্লাইন একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আমি ভাঙচুরের বিষয়গুলো নিয়ে খুব বেশি কিছু জানি না, তাই আমি একটা ম্যাপ তৈরি করে কোনো একজন বিস্ফোরক বিশেষজ্ঞকে হায়ার করার কথা ভাবছি, যে আমাকে বলে দেবে ঠিক কোথায় কোথায় আর কতটুকু ওজনের বিস্ফোরক বসাতে হবে। যদি আমি আবার তোমার কাছে সাহায্য চাই, তাহলে আমাকে কত টাকা দিতে হবে? যদি অনেক বেশি খরচ পড়ে যায়, তাহলে তার চেয়ে বরং একজন সাধারণ বিশেষজ্ঞ খুঁজে নেওয়াই আমার জন্য ভালো হবে। যাই হোক না কেন, আমি এই কাজের জন্য মাত্র 50 পাউন্ড পাচ্ছি। অন্যদিকে মিস বডিগার্ড 3 দিনের জন্য 1000 পাউন্ড ফি নিয়ে থাকে। ক্লাইন মনে মনে একটা প্ল্যান সাজিয়েই ফেলেছিল। ফ্রি। শারন তার সেই চেনা সংক্ষিপ্ত স্টাইলেই উত্তরটা দিল। ফ্রি? ক্লাইন রীতিমতো চমকে গেল। সে যতটুকু জানত তাতে ফ্রি জিনিসের দামই সবচেয়ে বেশি হয়। শারন কয়েক সেকেন্ড চুপচাপ বসে থেকে একটা ছোটখাটো ব্যাখ্যা দিল। প্রবেশপথটা ধ্বংস করে ফেলার পর শুধু আমি ওখান দিয়ে ভেতরে ঢোকা আর বের হওয়ার ক্ষমতা রাখব। আমি ঠিক এমনটাই করতে চেয়েছিলাম। অন্য কথায় বলা যায়, তুমি যখন পুরোপুরি আত্মবিশ্বাসী হবে, তখন তুমি ওই অশুভ আত্মাটাকে চিরতরে সরিয়ে দিয়ে ভেতরের সমস্ত জিনিসপত্রগুলো হাতিয়ে নেওয়ার প্ল্যান করছ। আসলে প্রবেশপথটা ধ্বংস করার মূল কারণ হল যাতে অন্য কেউ সেখানে নাক গলাতে না পারে বা তাদের লোভের শিকার হতে না হয়। যাই হোক, অন্যান্য সিকোয়েন্সের বিয়ান্ডাররা তো আর আত্মার মতো পাথর আর মাটির দেয়াল ভেদ করে ভেতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, শুধু অ্যাপ্রেন্টিস পাথওয়ে ছাড়া, তবে তারাও তো ওই মাটির নিচের কাঠামোটা সম্পর্কে কিছুই জানে না। ক্লাইন মাথা নেড়ে যেন সব বুঝতে পারল। সে বলে উঠল, ডান। কথাটা বলার পর সে তড়িঘড়ি করে আরও যোগ করল, তুমি কি ম্যারিকের কাছ থেকে আমাকে আরও কয়েকজন সহকারী ধার দিতে পারবে? এমন সহকারী যারা মুখ বন্ধ রাখতে খুব ওস্তাদ। ওদেরকে আসলে মিলেট কাটারের সামনে আমার সাহায্যকারী হিসেবে দাঁড় করাবো। ঠিক আছে। শারন কথাটা ফেলতে পারল না। ক্লাইন ইচ্ছে করেই ওদের কোনো পারিশ্রমিক দেওয়ার কথা তুলল না, বরং একটুখানি হাসল। তাহলে আগামীকালের জন্য সকাল 10টার সময় ঠিক করা যাক। আমাদেরকে আগে থেকেই আশেপাশের জায়গাগুলো ভালোভাবে ঘুরে দেখতে হবে। আমরা তো আর এই বিস্ফোরণের কারণে বাইরে থেকে চোখে পড়ে এমন কোনো বড় ধরনের ক্ষতি হতে দিতে পারি না। শারন হালকা করে মাথা নাড়ল, আর দেখতে দেখতেই তার পুরো শরীরটা হাওয়ায় মিলিয়ে গেল। শনিবার সকালে শিওদেরেচা আবারও একটা ঘোড়ার গাড়িতে চেপে ইস্টবোরোর দিকে রওনা হল, তার দেওয়া কাজগুলোর কোনো ফল পাওয়া গেল কিনা সেটা যাচাই করার জন্য। মাঝপথে গাড়ি বদল করার জন্য যখন সে অপেক্ষা করছিল, তখন হঠাৎ করেই একটা খবরের কাগজ কিনে পড়ার ইচ্ছে হল তার। সে পকেট থেকে এক পেনি বের করে পাশের একটা পেপার বয়ের কাছ থেকে ব্যাকল্যান্ড বুলেটিন কাগজের একটা কপি কিনে নিল। সে খুব দ্রুত কাগজটায় চোখ বুলিয়ে নিতে শুরু করল। হঠাৎ করেই 3য় পৃষ্ঠার একটা খবরের দিকে চোখ পড়তেই তার দৃষ্টি আটকে গেল। খবরটায় লেখা ছিল, গতকাল সন্ধ্যা 7:10 ইস্টবোরোর 1 নম্বর ধারাভি স্ট্রিটের একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে বেশ ভয়াবহ এক বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে গ্যাসের লাইন লিক হয়েই এই দুর্ঘটনাটা ঘটেছে। বিস্ফোরণটা ঘটেছে ওই বিল্ডিংয়ের 3 নম্বর তলার 6 নম্বর ইউনিটে। সেখানে থাকা ভাড়াটিয়া স্পটেই মারা গেছেন,
আর বিস্ফোরণটা এতটাই ভয়াবহ ছিল যে তার মৃতদেহটাও আস্ত পাওয়া যায়নি। পত্রিকা ছাপানো পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে এই বিস্ফোরণে মোট ৩ জনের মৃত্যু হয়েছে আর ১৬ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ১ নম্বর ধারাভি স্ট্রিট, অ্যাপার্টমেন্ট নাম্বার 03-06। এটা কি উইলিয়ামসের ভাড়া নেওয়া সেই বাসাটা নয়? সে মারা গেছে? গ্যাস লিকের বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে? না, না, এটা একেবারেই অসম্ভব। সে জীবনেও এতটা শৌখিন হবে না যে গ্যাস ব্যবহার করবে, এমনকি সেখানে গ্যাসের লাইন টানা থাকলেও সে সেটা ছুঁয়েও দেখবে না। তাহলে কি সে আমার কাজটা হাতে নিয়েছিল বলেই তার এই অবস্থা হল? কিন্তু লেনে ভুস তো একজন ফেরারি আসামি। সে যদি বুঝতেই পারে যে কেউ তাকে খুঁজছে, তাহলে তার তো শুধু জায়গাটা পাল্টে ফেলাটাই স্বাভাবিক। নিজে লুকিয়ে থাকার জন্য তো তার এভাবে মানুষ খুন করার কোনো দরকার নেই। এভাবে খুনোখুনি করলে তো উল্টো তার বিপদ আরও বাড়ারই কথা। যেভাবে কাজটা করা হয়েছে সেটা খুব অদ্ভুত আর চরমপন্থার একটা রূপ। মনে হচ্ছে যেন পুরো কাজটা কোনো একটা পাগলের কাজ। সে তো নিতান্তই একজন ধোঁকাবাজ ছাড়া আর কিছুই না। বেচারা উইলিয়ামস। আমি অবশ্যই তোমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমি যে কোনো মূল্যেই হোক এর আসল সত্যিটা খুঁজে বের করব। সেও খুব বিষণ্ণ আর গম্ভীর দৃষ্টিতে তার সামনে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িটার দিকে তাকাল আর সেটাতে ওঠার সিদ্ধান্তটা বাতিল করে দিল। সে ভালো করেই জানত যে এখন ইস্ট বোরোতে যাওয়াটা তার জন্য ভীষণ বিপদের কারণ হতে পারে। সে সিদ্ধান্ত নিল যে এখনই ফিরে গিয়ে ফোর্সওয়ালকে বলবে যেন তাকে একটা খালি ভাড়া বাড়িতে সরিয়ে নেওয়া হয়। তারপর সে ছদ্মবেশ ধারণ করে ইস্ট বোরোতে যাবে এবং পরিচিত কাউকে দিয়ে আসল কারণটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা নেওয়ার চেষ্টা করবে আর সেই সাথে খুনির ফেলে যাওয়া কোনো সূত্র খোঁজার চেষ্টা করবে। দীর্ঘশ্বাস ফেলে সে ভাবল, এটা সত্যি যে মিস অড্রের দেওয়া কোনো কাজই বিপদ ছাড়া সম্পন্ন হয় না। আমি ভেবেছিলাম যে একজন পলাতক ধোঁকাবাজকে আমি যদি বাধা না দিই আর তার পালানোর পথে কাঁটা হয়ে না দাঁড়াই, তাহলে অন্তত সে এতটা ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে না। আমি আসলে বড্ড অসতর্ক ছিলাম। আমার কারণেই আসলে উইলিয়ামসকে জীবন দিতে হল। তবে এই সম্ভাবনাটাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না যে হয়তো সে অন্য কোনো বিষয়েও তথ্য জোগাড় করছিল আর সে কারণেই এই মহাবিপদটা ডেকে এনেছিল। সেও তার চোখ দুটো বন্ধ করল আর রাস্তা পার হয়ে অন্য ধারের ওয়েটিং এরিয়ায় গিয়ে দাঁড়াল। সকাল 10:14 ফোর্থ ইপকের তৈরি সেই কাঠামোর ওপরের অবস্থাটা নিশ্চিত করার পর ক্লাইন আর মিস বডিগার্ড শারন 8 নম্বর উইলিয়াম স্ট্রিটের ওই বিল্ডিংটার বাইরে এসে পৌঁছাল। শারনের মধ্যেই সবার চোখের আড়াল হয়ে গিয়েছিল আর মিলেট কার্টার দেখতে পেল ডিটেকটিভ শার্লক মরিয়ার্টিকে, যার পরনে ছিল ধূসর নীল রঙের একজন শ্রমিকের পোশাক আর মাথায় একটা টুপি, আর তার সাথে ছিল 3 জন বেশ চুপচাপ স্বভাবের সহকারী। এই বেশে ঘোরাঘুরি করাটা বেশ সুবিধাজনক, ক্লাইন তাকে বুঝিয়ে বলল। মিলেট কার্টারের চোখ ওই 3 জন সহকারীর ওপর দিয়ে একবার ঘুরে আসল, যাদের দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তারা মারামারিতে বেশ ওস্তাদ, আর সে বেশ সন্তুষ্টি নিয়েই মাথা নাড়ল। সে বলল, তোমার প্রস্তুতির কাজ আমার ধারণার চেয়েও অনেক বেশি দ্রুত হয়েছে। ওদের মধ্যে কি কেউ সাপ তাড়ানোর বিশেষজ্ঞ আছে? হ্যাঁ, সাপ তাড়ানোর কাজে ওরা ভীষণ পটু। ক্লাইন এক মুহূর্তও দ্বিধা না করে হ্যাঁ সূচক জবাব দিল। একটা জম্বি কিভাবে সাপের কামড়কে ভয় পাবে?